সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব লেবুখালীতে জয় বাংলা স্লোগানে মুখরিত পায়রা সেতু, মিছিলে অংশ নিলেন স্থানীয় নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জনগণের ঘাড়ে $1.6 বিলিয়ন বোঝা চাপাল বিএনপি সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব চট্টগ্রামে শেখ হাসিনা ঐক্য পরিষদ গঠনের প্রস্তুতি সভা থেকে ছাত্রলীগ যুবলীগের 14 নেতাকর্মী আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির আমলে বিদ্যুৎ যেন এক মরীচিকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশে গণতন্ত্র, বাকস্বাধীনতা হরণ ও আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ 8 ব্রিটিশ মন্ত্রীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঢাকায় গোয়েন্দা পুলিশের অভিযান, গ্রেফতার 4 জঙ্গি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব চাঁদাবাজির মামলায় গ্রেফতার ছাত্রদল নেতাকে বহিষ্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সিরাজগঞ্জে হাসিনা সহ 262 নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হলে যুদ্ধের হুমকি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি পটুয়াখালী লেবুখালীতে অবস্থিত পায়রা সেতুতে মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও নিজেদের সাংগঠনিক অস্তিত্ব জানান দিতে এবং নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এই মিছিলে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা। গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রলীগের মিছিলের খবর পাওয়া যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পায়রা সেতুতে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলে নেতাকর্মীদের হাতে দলীয় ব্যানার ও ফেস্টুন দেখা যায় এবং তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারির মধ্যেই অত্যন্ত সতর্কতার সাথে এই মিছিলটি সম্পন্ন করা হয়। মিছিলের ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সাধারণ নেতাকর্মীদের মধ্যে এই ভিডিওটি উদ্দীপনা সৃষ্টি করেছে। উল্লেখ্য যে 5 আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে অনেক জায়গায় সংগঠনের কার্যক্রম সীমিত হয়ে পড়লেও সম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন জেলা ও উপজেলায় নেতাকর্মীরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। গত 28 এপ্রিল পরিকল্পনা মন্ত্রণালয়ে বসে বিএনপি সরকার যা করল সেটা সহজ বাংলায় বললে দাঁড়ায় ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে আরও একটা ভারী পাথর তুলে দেওয়া হলো। $1.6 বিলিয়ন নন কনসেশনাল অর্থাৎ কঠিন শর্তের ঋণ অনুমোদন দিয়েছে তারা। যারা একটু হিসাব বোঝেন তারা জানেন নন কনসেশনাল ঋণ মানে বাজার দরের কাছাকাছি সুদ, কম গ্রেস পিরিয়ড আর দ্রুত শোধ করার চাপ। সহজ কথায় এই ঋণ বাংলাদেশের মতো দেশের জন্য মোটেই আরামদায়ক না। এডিবি থেকে $450 মিলিয়ন নেওয়া হচ্ছে 4.13% সুদে, মেয়াদ মাত্র 15 বছর। এআইআইবি দিচ্ছে $250 মিলিয়ন, সুদ প্রায় 5.08%। ওএফআইডি থেকে $100 মিলিয়ন, সুদ 3.5%-এর উপরে। এগুলোর গ্রান্ট এলিমেন্ট দেখলে গায়ে কাঁটা দেয়। এআইআইবির ক্ষেত্রে তা ঋণাত্মক, মানে এটা ঋণ না, এটা প্রায় বাণিজ্যিক ধার। এখন প্রশ্ন হলো এই টাকা কোথায় যাচ্ছে? $1.3 বিলিয়ন বাজেট সহায়তা হিসেবে রাখা হবে বলা হচ্ছে। বাজেট সহায়তা মানে হলো সরকারের চলতি খরচ মেটানো, কোনো অবকাঠামো না, কোনো উৎপাদনশীল বিনিয়োগ না, মানে কঠিন শর্তে ঋণ নিয়ে সংসার চালানো হচ্ছে। এর চেয়ে খারাপ আর্থিক ব্যবস্থাপনা কি হতে পারে? ফেব্রুয়ারির 12 তারিখে যে নির্বাচন হলো সেটা নিয়ে দেশের মানুষ কী ভাবে সেটা সবাই জানে। বড় দলগুলো ছিল না, মানুষ ভোট দিতে যায়নি। সেই নির্বাচনে জিতে আসা সরকার এখন দেশের হয়ে কোটি কোটি ডলারের ঋণ চুক্তি করছে কঠিন শর্তে। যে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন আছে সেই সরকার দেশকে দশকের পর দশকের ঋণর জালে জড়িয়ে দিচ্ছে। 2001 থেকে 2006 বিএনপির সেই শাসনামলে যারা ছিলেন তারা ভুলে যাননি কিভাবে দেশের অর্থনীতিকে ঝাঁঝরা করে ফেলা হয়েছিল। হাওয়া ভবনের ছালায় দেশ চলত, দুর্নীতিতে পরপর 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ছিল সেই আমলের অর্জন। সেই একই দলের হাতে এখন আবার দেশের অর্থনীতি, আর তারা শুরু করেছে সেই পুরনো কায়দায়, ঋণ করো, খরচ চালাও, ভবিষ্যতের চিন্তা পরে।
আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্ব করে এই ঋণগুলো পাশ করিয়েছেন। নামটা বড়, কিন্তু দায়িত্বটা যে কতটা ভারী সেটা তারা বুঝছেন কিনা সন্দেহ। বাজেট সহায়তার জন্য বাণিজ্যিক হারে ঋণ নেওয়া এটা কোনো সুশাসনের লক্ষ্য। চট্টগ্রাম নগরে রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাত 9:30টার দিকে নগরের হালিশহর নয়াবাজার বিশ্ব রোড এলাকার একটি রেস্টুরেন্টে এই সভা চলাকালীন সংগঠনটির 14 জন নেতাকর্মীকে পুলিশ আটক করে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ও আদর্শকে সুসংগঠিত করার প্রচেষ্টায় তারা এই বৈঠকের আয়োজন করেছিলেন। নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার উত্তর হাবিবুর রহমান জানান, আটক নেতাকর্মীরা শেখ হাসিনা ঐক্য পরিষদ নামে একটি নতুন প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছিলেন। সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের জন্যই তারা এই গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। নিজেদের সাংগঠনিক শক্তিকে পুনরায় সংহত করার এই উদ্যোগ নেতাকর্মীদের সাহসী মানসিকতারই বহিঃপ্রকাশ। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে ছাত্রলীগের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। গত 25 এপ্রিল কোতোয়ালি থানার পলো গ্রাউন্ড, পাঁচলাইশ থানার ওয়ার নিজাম রোড এবং কর্ণফুলী মার্কেট এলাকায় সংগঠনের ব্যানারে পৃথক 3টি মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে অনন্যা আবাসিক ও আউটার রিং রোড এলাকাতেও নেতাকর্মীরা সক্রিয়ভাবে মিছিল করেছেন, যার ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কঠিন সময়েও রাজপথে নিজেদের উপস্থিতি বজায় রাখা এবং নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার এই প্রচেষ্টা সংগঠনের তৃণমূল পর্যায়ে আসার সঞ্চার করেছে। পুলিশ বর্তমানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে এবং এই কর্মকাণ্ডে জড়িত অন্যদেরও নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে। তবে নেতাকর্মীদের মতে গণতান্ত্রিক উপায়ে নিজেদের দাবি ও আদর্শ প্রচারের এই সংগ্রাম অব্যাহত থাকবে। 4 দিনে একটানা 31 বার বিদ্যুৎ বিভ্রাট, 34 ঘণ্টারও বেশি সময় অন্ধকারে। কুষ্টিয়ার কুমারখালীর মানুষ এখন চাহিদার মাত্র 1 ভাগ বিদ্যুৎ পাচ্ছে, বাকিটা সেটা শুধু কাগজে আছে, লাইনে নেই। জেরিনা খাতুন যন্ত্রে লুঙ্গি বানান, আগে দিনে 15টা হতো, এখন 7-8টাও কষ্ট করে হয়। দর্জি মিলন মাহবুব গত বুধবার সারাদিনে একটা শার্ট বানাতে পেরেছেন, আয় 300 টাকা। দোকান ভাড়া, বিদ্যুৎ বিল বাদ দিলে সেই 300 টাকায় 7 জনের সংসার কিভাবে চলে সেটা হিসাব করার সাধ্য তার নেই। কৃষক আব্দুল হান্নান 10 কাঠা জমিতে সেচ দিতে গিয়ে একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত 6-7 বার বিদ্যুৎ যাওয়া আসা দেখেছেন। এই অবস্থায় চাষাবাদ হয় না, সংসার চলে না, ব্যবসা টেকে না। এই যে কষ্ট, এই যে হাহাকার, এর দায় কার? বিএনপি এখন বলবে এটা আওয়ামী লীগের রেখে যাওয়া সমস্যা, কিন্তু ক্ষমতায় তো তারা এসেছে। ক্ষমতায় আসা মানেই দায়িত্ব নেওয়া। সেই দায়িত্ব এখন কোথায়? 12ই ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনের কথা মনে আছে? দেশের প্রধান রাজনৈতিক দলগুলো সেই ভোটে ছিল না। মানুষ ভোট কেন্দ্রে যায়নি। যে নির্বাচনে জনগণ নেই সেটাকে নির্বাচন বলা যায় কিনা সেই তর্কে না গেলেও এটুকু বলা যায় যে যে সরকার জনগণের ভোটে আসেনি সেই সরকার জনগণের কষ্টের কথা বুঝবে কি করে? কুমারখালীর জেরিনা বা মিলন মাহবুব তো ভোট দিয়ে এই সরকার বানাননি। তাহলে এই সরকারের কাছে তাদের প্রত্যাশা রাখার কোনো ভিত্তি আছে? বিএনপি জন্মলগ্ন থেকেই সেনানিবাসের ছায়ায় বড় হওয়া একটি দল। জিয়াউর রহমান নিজে যেভাবে ক্ষমতায় এসেছিলেন সেই ধারাটা দলটির ডিএনএতে গেঁথে গেছে। নিজেরা একটা মঞ্চ সাজাও, নিজেরাই অভিনয় করো, তারপর বলো জনগণ চেয়েছে। এই ফর্মুলা বাংলাদেশে নতুন না, কিন্তু এপ্রিল মাসের এই দাবদাহে যখন মানুষের ঘরে ফ্যানটুকুও চলছে না, তখন সেই পুরনো ফর্মুলার মুখোশটা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। নাম সর্বস্ব মন্ত্রীরা বিবৃতি দেন, আশ্বাস দেন, পরিকল্পনার কথা বলেন, কিন্তু কুমারখালীর সাবস্টেশনে 9 মেগাওয়াটের জায়গায় 3 মেগাওয়াট আসে। স্কাডা যন্ত্রের গণ্ডগোলে নির্ধারিত সময়ের চেয়েও বেশিবার লোডশেডিং হয়। এটা শুধু বিদ্যুতের সংকট না, এটা একটা ব্যর্থতার সংকট, একটা অবৈধ ক্ষমতার সংকট, একটা জবাবদিহিহীন শাসনের সংকট। যে সরকার মানুষের ভোটে আসেনি সে সরকার মানুষের কাছে জবাব দেওয়ার কোনো তাগিদ অনুভব করে না। এটাই আসল সমস্যা। বাংলাদেশে গণতন্ত্র ও বাক স্বাধীনতা দমনের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন 8 জন ব্রিটিশ সংসদ সদস্য। লন্ডনের হাউস অব কমন্সের 19 নম্বর কমিটি রুমে গত সম্প্রতি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশি ডায়াসপোরা ইন ইউকের উদ্যোগে আয়োজিত এই সভায় ব্রিটিশ পার্লামেন্টের 8 জন এমপি অংশ নেন।
হার্টলিপুলের লেবার দলীয় এমপি জোনাথন ব্রাশের সভাপতিত্বে ও প্রবাসী কমিউনিটি নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় ব্রিটিশ এমপিদের মধ্যে বক্তব্য রাখেন লেবার দলের নেতা জেরেমি করবিন, রিচার্ড বার্টজন, জাস আথওয়াল, ক্রেস্টিন জার্ডাইন, গ্রাহাম মরিস, অলিভার রায়েন, হেনরি টাফনেল। সভায় উপস্থিত ব্রিটিশ এমপিরা বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা স্পষ্টভাবে বলেন, একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা তাদের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করা কখনোই কাম্য নয়। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, বক্তারা জোর দিয়ে বলেন, একটি কার্যকর গণতন্ত্রে সকল দল ও মতের মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের পূর্ণ অধিকার থাকতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ এবং নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতন বন্ধের আহ্বান জানান তারা। সভায় বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। উপস্থিত ব্রিটিশ এমপিরা বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাদের গ্রেফতার বা শারীরিক ও মানসিক নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদকর্মীদের ভয়হীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সভায় বক্তারা প্রবাসীদের এই উদ্যোগকে স্বাগত জানান এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় আন্তর্জাতিক পর্যায়ে জনমত তৈরিতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন বলে আওয়ামী লীগের পক্ষ। সন্দেহভাজন 4 জঙ্গিকে গ্রেপ্তার করলেন ঢাকার গোয়েন্দা ডিবি পুলিশের একটি দল। কামরাঙ্গীর চরের বিভিন্ন এলাকা থেকে সোম ও মঙ্গলবার রাতে এদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, এরা বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার পরিকল্পনা করছিল। ধৃতদের কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র, গুলি, জিহাদি বই, ড্রোন সহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। ধৃতরা হলেন বছর 29-এর মোহাম্মদ ইমরান চৌধুরী, 25 বছরের মোহাম্মদ মুস্তাকিম চৌধুরী, 28 বছরের রিপন হোসেন শেখ ও বছর 25-এর আবু বক্কর। সূত্রের খবর, মোহাম্মদ ইউনুস সরকারের আমলে কামরাঙ্গীর চরে ক্যাডেট মাদ্রাসার আড়ালে এক জঙ্গি ডেরায় বোমা বিস্ফোরণের ঘটনা ধামাচাপা দেওয়া হয়েছিল। অন্য একটি ঘটনার তদন্ত করতে গিয়ে গোয়েন্দাদের কাছে উঠে আসে এইসব জঙ্গির ঢাকায় আনাগোনার খবর। বুধবার কামরাঙ্গীর চর থানায় পুলিশের দায়ের করা মামলায় বলা হয়, ধৃতরা রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। একই সঙ্গে তারা ঢাকার বিভিন্ন স্থানে নাশকতা ও গুপ্ত হামলার পরিকল্পনা করেছিলেন। তাদের হেফাজত থেকে কিছু সামরিক পোশাকও উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জে চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ দেয়া হয়। সোহেল সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এর আগে সিরাজগঞ্জে এক গৃহবধূ দায়ের করা চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা মোহাম্মদ সোহেলকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর সহ 11 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও 10-12 জনকে আসামি করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সিরাজগঞ্জে নিহত জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 262 জন নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতের জিআরও জুয়েল রানা, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় মোট আসামি 195 জন। এর মধ্যে 70 জন জামিনে আছেন। শেখ হাসিনা সহ 125 জন আসামি পলাতক রয়েছেন। বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যা মামলায় মোট আসামি 178 জন, এর মধ্যে জামিনে আছেন 41 জন।
শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ১৩৭ জন আসামি পলাতক রয়েছেন। দুটি মামলায় মোট ২৬২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। এর আগে ২০২৫ সালের ১০ নভেম্বর সোহানুর রহমান রঞ্জু ও আব্দুল লতিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনওয়ার, সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না ও সাবেক এমপি জান্নাত আরা হেনরি সহ সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ৩৭৩ নেতাকর্মীকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের প্রধান হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আব্দুর রৌফ মুক্তা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা যুবলীগের সাবেক প্রধান রাশেদ ইউসুফ জুয়েল ও সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ। উল্লেখ্য, ২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন গত ৪ আগস্ট সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও একই এলাকার বিএনপি কর্মী সুমন শেখের বাবা আলী শেখ বাদী হয়ে পৃথক ৩টি মামলা দায়ের করেন। ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে ২টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের নিকটে এ হামলা ঘটে। খবরে বলা হয়েছে, জাহাজটিকে থামার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তা না মানায় এই হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন পক্ষ থেকে বিস্তারিত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। খবর আল জাজিরার। এ ঘটনা এমন এক সময় ঘটল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে সোমবার থেকে প্রজেক্ট ফ্রিডম শুরু করা হবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই অভিযানে প্রায় ১৫,০০০ সেনা, ১০০টির বেশি স্থল ও নৌভিত্তিক বিমান, পাশাপাশি যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করা হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে এই উত্তেজনা আন্তর্জাতিক বাজার ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালীতে নতুন সামুদ্রিক শাসন ব্যবস্থায় যুক্তরাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ করলে সেটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সংসদ সদস্য ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যদি হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরে প্রবেশ করে, তাহলে ইরানি বাহিনী তাদের সঙ্গে সরাসরি যুদ্ধে লড়বে। ইরানের সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক যুদ্ধ অনেক সমীকরণ বদলে দিয়েছে। হরমুজ প্রণালীতে এখন একটি নতুন শাসন ব্যবস্থা তৈরি হয়েছে এবং ইরান যে কোনো মূল্যে এই পানিপথের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চায়। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের জন্য বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দশকের পর দশক ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি আগে থেকেই চাপে ছিল, আর বর্তমান যুদ্ধে দেশটির শিল্প কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে এবং প্রয়োজনীয় রাজস্ব সংগ্রহ করতে ইরান এই কৌশলগত জলপথের ওপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখতে মরিয়া। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে পাহারার অর্থাৎ এসকর্টের চেষ্টা চালায়, তাহলে তারা সামরিকভাবে তার জবাব দেবে। আর এমনটি ঘটলে বিদ্যমান যুদ্ধবিরতির চূড়ান্ত অবসান ঘটবে বলে তারা সতর্ক করেছে।